রাম ঠেকেজি, উনিও ওনার বক্তব্যতে অনেক কিছু আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত ইনচার্জ ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশনের শ্রী অসীম সাহা মহোদয়, শ্রীমতী হর্ষিতা বিশ্বাস, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন, ডাইরেক্টর ককবরক এবং আদার ল্যাঙ্গুয়েজের ডিপার্টমেন্টের শ্রী আনন্দ হরি জমাতিয়া, এখানে যারা এসএমসির যারা সম্মানিত সদস্যরাগণ আছেন এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রীরা এবং এখানে যারা রেসপেক্টেড টিচার্সরা আছেন, ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসারবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন, যতক্ষণ ধরে মহিলাদের উন্নয়ন না হবে কোনো অবস্থায় দেশের বা সমাজের উন্নয়ন সম্ভব নয়। এবং সেটা শুধু মুখে না, কাজের মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পাই। আমাদের রাজ্যেরই হোক বা দেশেরই হোক, রাজ্য মিলেই তো দেশ, তো পপুলেশনের 50%ই মহিলা। কিন্তু আগে আমরা দেখতাম যে মহিলাদেরকে একটা মাইন্ডসেট একটা রয়েছে যে মহিলারা শুধু এই কাজের জন্যই ওরা জন্মেছে, আর এক দুজন এদিক সেদিক যদি কিছু একটা করে থাকে সেটা এক্সেপশনাল ধরা হতো। সেই জায়গার থেকে বেরিয়ে এখন কিন্তু এই যে 50% পপুলেশন, তাদেরকে কিভাবে উন্নয়ন করা যায়, শিক্ষার আলো কিভাবে পৌঁছানো যায়, সেই ব্যবস্থা আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরাও কিন্তু রাজ্যে আমরা সেটা করছি। আজকে এখানে যে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে, আমাদের সরকার আসার আগে একটা ক্যাপিং ছিল, 1,25,000 টাকা যদি অভিভাবকদের থাকে, তার উপরে যদি যায় তাহলে তাদেরকে দেওয়া হতো না। আমাদের সরকার আসার পর এই ক্যাপিংটা কিন্তু আমরা উঠিয়ে দিয়েছি এবং এতে করে বোঝা যায় যে আমাদের মেইন উদ্দেশ্য যাতে আরও বেশি পরিমাণে কন্যা সন্তান যারা আছেন, যারা মেয়েরা আছেন, তাদেরকে যাতে সাইকেল যে দেওয়ার বা ব্যবহারের যে মাত্রা, পরিমাণটা আরও বাড়ানো যায়, তার জন্য আমাদের সরকার এসে এই আয়ের যে ঊর্ধ্বসীমা সেটা কিন্তু আমরা তুলে দিয়েছি। আমাকে যখন বললেন যে এইবার, এর আগেও আমরা অনেক ডিস্ট্রিক্টে আমরা করেছি, যখন সেক্রেটারি মহোদয় আমাকে বললেন যে এবার কোথায় করা হবে, তা আমি বললাম যে শিশু বিহার স্কুলে এবার করা হোক। তো শিশু বিহারের সাথে আমার একটা আলাদা একটা রিলেশন রয়েছে। তখন তো শিশু বিহার স্কুল শিশুই ছিল, এটা মানে এটা নার্সারি স্কুল ছিল এবং প্রথম নার্সারি স্কুল যেটা ছিল জগন্নাথ বাড়িতে, অনেকে হয়তো বা জানে না, জন্মও হয়নি অনেকে, যেটা মহিলা হোস্টেল যেটা হয়েছে সেখানে ছিল শিশু, এবং আমিও ওই স্কুলে পড়াশোনা করেছি। সেখানে নার্সারি শুধু ছিল। এখনও ওই সব টিচারদের আমরা মানে স্মরণ করি। অনেকদের লাস্ট মুহূর্তে ওনাদের সাথে দেখাশোনা হতো, কথাও বলা হতো। ওনারও এক একজন ব্যক্তি বিশেষ কিন্তু মনে রাখতো। খুব অল্প সংখ্যক ত্রিপুরা রাজ্যের মানুষ সেখানে ওই শিশু বিহার স্কুলে পড়াশোনা করতো এবং সুযোগও পেত। একটা ছোট দুটো গাড়ি ছিল, সেই গাড়ি দিয়ে আগরতলা শহরে ঘুরে ঘুরে স্টুডেন্টদের নিয়ে আসতো। এবং ইভেন ওই স্কুলের মধ্যে ওখানে মানে মর্নিংয়ের যে ব্রেকফাস্ট সেখান থেকে দেওয়া হতো, দুপুরের খাবার পর্যন্ত সেখানে দেওয়া হতো। এত সুন্দর। তো একটা সুন্দর একটা গান থেকে আরম্ভ করে, আমার মনে আছে মায়া দিদিমণি ছিলেন, উনি বড় একটা পিয়ানো নিয়ে সেই সমস্ত আমরা যারা দাঁড়াতাম সেখানে গান গেতেন, ওনার সাথে আমরাও গান গেতাম। তো অপূর্ব একটা মানে নার্সারিতে যা দরকার সেই অবস্থাটা ছিল। তো শিশু বিহার যখন এখানে ট্রান্সফার হলো, আমাদের মনে আছে, আমাদের যখন এইদিকে গাড়িটা যেতে বলো এই শিশু বিহার এখানে আসছে। তো এখন তো শিশু আর কেউ নেই, 12th ক্লাস অবধি, তারপরেও শিশু বিহারই রয়ে গেল। 12th ক্লাস হয়েছে, কিন্তু এই কারণেই আমি বললাম, যেহেতু এর সাথে আমার একটা রিলেশন রয়েছে, আমি বললাম যে ঠিক আছে এবার কেন না শিশু বিহারই হোক। এটা বনিদি স্কুলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল শিশু বিহার স্কুল। তো এখানে আজকের এই সাইকেল বিতরণের
যে অনুষ্ঠান, এটা যেহেতু যেটা আমি বললাম এরকম একটা রিলেশন থাকাতে আমি বললাম যে এইবার এখানেই হোক। আজকে এখানে যে প্রায় 1,22,509 জন ছাত্রীকে এবার মানে সারা ত্রিপুরাতেই এই নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন তো তাদেরকে আজকে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হবে। এখানে শিশু বিহারে হচ্ছে তো প্রায় 41,800, এবারে 41,800। তো এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা সাইকেল দেওয়ার অর্থটা কি, কেন সাইকেল দিলাম, এটা তো সাইকেল দেওয়ার অর্থ হচ্ছে মেয়েদের যাতে স্কুলে সময় মতো আসতে পারে, সময় যেন বাঁচানো যায়। আর একটা সাইকেল থাকলে তার মধ্যে কিন্তু একটা আলাদা একটা ফুর্তি আসে যে আমার একটা মানে বাহন আছে, সেই বাহন দিয়ে আমি স্কুলে যাব। এই যে বিষয়গুলো এর মধ্যে কিন্তু আলাদা একটা ফিলিংস থাকে। তো এই কন্যা শিক্ষাকে যাতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্যই এই কর্মসূচি। এবং আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগ আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এটা আগামী দিনও বজায় থাকবে এবং সেটা করা খুবই প্রয়োজন। এবং যখন এই যে ড্রপ আউটের সংখ্যা মেয়েদের মধ্যে দেখা যায় বা মেয়েদের মধ্যে বিশেষ করে অনেক কম হয়ে যায়, যখন এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে তারা কিন্তু ড্রপ আউটের সংখ্যাটাও কিন্তু অনেকটা কম। ত্রিপুরাতে এখন কিন্তু ড্রপ আউটের সংখ্যা অনেক কম। এবং একজন মেয়ে যখন তার শিক্ষার দিক দিয়ে গুণগত শিক্ষা যখন সে পায়, তার নিজের তো উন্নয়ন হয়, কিন্তু তার পরিবারেরও কিন্তু উন্নয়ন হয়। পরিবারের উন্নয়ন হয় মানে সমাজের উন্নয়ন হয়, আর সমাজের উন্নয়ন হলে রাজ্যের উন্নয়ন হয়, রাজ্যের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হয়। আমি বহু জায়গায় যখন স্কুলের বা কলেজের যে কোনো জায়গায় প্রাইজ ডিস্ট্রিবিউশনে আমি যাই, ইভেন মেডিকেল কলেজেও আমি দেখেছি যে প্রথম থেকে 10 জনের মধ্যে যদি আমরা দেই বা যেখানেই প্রাইজ আমি দেই, বেশিরভাগ মেয়েদেরই কিন্তু দেখা যায় ফার্স্ট থেকে সেকেন্ড, থার্ড, তারপরে হঠাৎ করে একজন ছেলে আসলো। কিন্তু অর্থাৎ কি, সুযোগ দিলে ওদের মধ্যে যে ইনহেরেন্ট যে ট্যালেন্ট ভগবান দিয়েছে সেটা প্রকাশ কিন্তু পায়, সেটা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখেছি রেজাল্ট অনেক বেশি ভালো হয়। তো সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন নারী শিক্ষা খুব প্রয়োজন এবং তাদের সুরক্ষাও প্রয়োজন এবং তাদের এম্পাওয়ারমেন্ট করার জন্য খুব প্রয়োজন। আমরা সবাই জানি 2023-এ শুধু পড়াশোনা শিক্ষা দীক্ষায় আমি করলাম তা নয়, তাদেরকে রাজনৈতিকভাবেও এম্পাওয়ারমেন্ট যাতে করা যায় তার জন্য 2023-এ পার্লামেন্টে এবং রাজ্যসভায় দুটো জায়গায় কিন্তু এই 33% রিজার্ভেশন মহিলাদের যাতে দেওয়া যায় বিধানসভা এবং পার্লামেন্টে, সেটা পাশ হয়েছে। অ্যামেন্ডমেন্ট এনেছিল, এবার বিরোধীরা সেটা দেয়নি, কিন্তু পাশ কিন্তু হয়ে গেছে। কাজে আপনারা ভাবুন যে কে এতদিন বাদে, যেটা খালি মুখেই বলতো মহিলাদেরকে তাদের অধিকার দেওয়া প্রয়োজন, আমরা 33% যখন এটা মানে বাস্তবায়ন হবে তখন সমস্ত ভারতবর্ষের অবস্থাটা কী হবে আপনারা দেখবেন। এবং হবে এটা, মাননীয় প্রধানমন্ত্রী যে এবার এটা পাশ হয়নি অ্যামেন্ডমেন্ট, কিন্তু আমি নিশ্চিত যে উনি সেটা পাশ করাবেন। আমাদের ত্রিপুরাতে দেখুন অলরেডি আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে 50%-এর উপরে, আমরা 50%-এর উপরে মহিলাদের আমরা কিন্তু সেখানে তাদেরকে এই জনপ্রতিনিধি হিসাবে তারা সেখানে দাঁড়িয়েছে এবং পাশও করেছে। ইভেন আমাদের যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা আদার যে মিউনিসিপ্যালিটি আছে বা নগর পঞ্চায়েত, সেখানেও দেখা যায় মহিলারা প্রায় মানে পুরুষদের থেকে অনেক বেশি তাদের সংখ্যা, 50%-এর কাছে। আমাদের এখানে আরও বেশি হয়ে গেছে এএমসির মধ্যে। কাজে আমাদের যে ইচ্ছা যে মহিলারা যেন সশক্তিকরণের দিকে যায়, ইভেন আমি নতুন নতুন ক্লাবেও, অনেক ক্লাব আছে ত্রিপুরাতে, সেই সব ক্লাবে এখন গিয়ে দেখি এই যে এখন বর্তমানে ত্রিপুরার যে রাজনৈতিক পরিবেশেই বলুন বা আইন শৃঙ্খলার বিষয় হোক, মহিলারা ক্লাব পর্যন্ত বিভিন্ন সামাজিক সংস্থার মধ্যেও কিন্তু তারা যুক্ত হচ্ছে। এতে করে বোঝা যায় আমরা ঠিক পথে আছি কিনা, ঠিকভাবে যাচ্ছি কিনা। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন
বেটি বাঁচাও বেটি পড়াও, বলেছেন কি না? তো এর অর্থ, এর যে এই কথাটার কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয়। আজকে এমনও দেখতাম, আমরা সবাই জানি, যখন গর্ভবতী হয় মহিলারা, তখন দেখা যায় যে কি হচ্ছে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। যদি মহিলা হয় মন খারাপ হয়ে থাকে। কিন্তু এখন দেখা যাচ্ছে যদি মেয়ে যদি জন্ম হয়, তো একটা খুশির বাতাবরণ দেখা যাচ্ছে, যে মেয়েরাও কম নয়, নারীরাও পারে। তো এই যে বিষয়গুলো আসছে কিন্তু কাজের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা সরকার কন্যা শিক্ষার প্রসার এবং গুণগত মানের শিক্ষা যাতে হয়, তার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা আমরা করছি। এবং আমার মনে হয় যে এই যে আজকের যে সাইকেল বিতরণের এখানে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু একটা স্বপ্নের মতো। আমরা ছোটোবেলায় আমাদের নিজেদের একটা সাইকেল থাকবে ভাবতে পারিনি আমরা, আর তাও বিনে পয়সায় আমরা আজকে সাইকেল দিচ্ছি। এটা কিন্তু এখন একটা স্বপ্ন। তা আমি যারা যারা মেয়েরা আছেন তাদেরকে বলবো যে এটা প্রপার ইউজ যেন হয়। এবং আজকে রাজ্যে আমরা বলছি যে বিকশিত ত্রিপুরা, যেটা বলছি বিকশিত যেন হয়, এটা যারা ছাত্রীরা আছেন এই স্বপ্ন পূরণের মাধ্যমে তারা যেন সেটাকে প্রপারলি সেটাকে সামনের দিকে ব্যবহার করে ত্রিপুরাকে এক উচ্চ স্থানে যেন নিয়ে যায়। আজকে শুধু পড়াশোনা করলেই হবে না, আমরা সবাই জানি যে ড্রাগস নিয়ে আমরা খুব চিন্তায় আছি এখন। স্কুল, ইভেন কলেজে তো আছে, স্কুলেও এখন দেখা যায় যে ড্রাগ এডিকশনের মাত্রা কিন্তু বেড়ে গেছে। এখানে যারা স্টুডেন্টরা আছেন, যারা টিচাররা আছেন, তাদেরকেও আমি বলবো যে কোনো স্টুডেন্ট তার ব্যবহারিক যদি দেখা যায় কোনো পরিবর্তন হচ্ছে, ইমিডিয়েটলি তাকে একটু দেখা। এবং কিছুদিন আগে আমরা সমস্ত ডিএমদের সাথেও কথা বলেছি, ডিএম অ্যান্ড কালেক্টর, তাদেরকেও আমরা বলেছি নিয়মিত আপনারা যান সমস্ত স্কুলে, কারণ ডিএম মানে এক একটা ডিস্ট্রিক্টের হেড। এখানে সেক্রেটারি মহোদয় আছেন, ওনাদেরকে বলেছি আপনারা সকাল 7:30-7টার সময় আপনারা যান বিভিন্ন স্কুলে, গিয়ে দেখুন স্কুলের অবস্থা কী। খালি অফিসের বা অন্যান্য কাজ নিয়ে বাইরেও শিক্ষার দিকে আমাদের নজর রাখতে হবে। এর জন্য আমি নির্দেশও দিয়েছি এবং আমি বলেছি কোথাও অ্যাবসেন্ট আছে কিনা, এবং ড্যাশবোর্ডে সেটা দেওয়ার জন্য বলেছি। এবং এখানে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে বলবো যে এই দিকে একটু নজর আপনারা দেবেন, কারণ আমরা এটাকে নিয়ে মানে ড্রাগ যে এডিকশন তার থেকে আমরা মুক্ত হতে চাই। সেটা সবাই মিলে যদি আমরা কাজ করি তবেই সম্ভব। আজকে এখানে যারা মেয়েরা আছেন আমি বলবো, এখানে যারা আজকে এখানে বসে আছেন, একদিন তাদেরও স্থান এখানে হবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে। কাজে এখানে বাইসাইকেল চড়ে, এরপরে এখন তো আমরা স্কুটিও দিচ্ছি। আমাদের যে প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে 140 জনকে আমরা স্কুটিও দিচ্ছি। তো এই সরকারের যে চেষ্টা এবং কিভাবে কন্যা যারা আছেন স্টুডেন্ট তাদেরকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যায় তার ব্যবস্থা আমরা করছি। আমি আশা করি যে আগামী দিনে যে উইমেন এম্পাওয়ারমেন্টের যে বিষয়, সেই ভিতরে নিজেদের ভিতরে সব কিছু আছে, সেটাকে আগে আমরা দেখতে হবে, একটা জেদ থাকতে হবে যে না আমিও পারি। আমাদের মেয়েরা এখন বাইরে গিয়ে ভালো ভালো কাজ করছে। মক পার্লামেন্টের মধ্যে আমি দেখেছি আমাদের ত্রিপুরার মেয়েরা এত সুন্দরভাবে কথা বলছে। এবং এখানে যারা আছেন তাদেরকে আমি বলবো যে তার মধ্যে একটা মানে নিজের উপর কনফিডেন্স ডেভেলপ করতে হবে এবং আগামী দিন বাস্তবিক অর্থেই শিক্ষাকে যাতে সার্বজনীন করে তোলা যায়। আমরা তো চেষ্টা করছি, রাজ্য সরকার চেষ্টা করছে, কিন্তু নিজেদেরও কিন্তু সেই চেষ্টা করতে হবে। স্কুলের মধ্যে টিচাররা যখন পড়ায় তখন পড়ার যে কী সাবজেক্ট কী টপিকস পড়াবে তার আগের দিন অ্যাটলিস্ট নিজে যদি পড়ে আসা যায়, তাহলে টিচাররা যখন পড়ায় তার ফলে কিন্তু অনেক ইজি হয়ে যায় সব। আর এখন তো এআই এর যুগ, একটা টিপ দিলেই সব জ্ঞান চলে আসে সামনে। মোবাইলের মাধ্যমে আমরা এখন 5G আছে, 4G আছে, তার মাধ্যমে আমরা সব এমনিতেই পাই সব, কিন্তু তার উপর 100%
কিন্তু নির্ভর হওয়া উচিত নয়। যখন মানে আমাদের শিক্ষকরা পড়াবেন তখন একটু নজর দিতে হবে যে আমি কি পড়ে এসেছি আর কোন জায়গাটার মধ্যে আমি বুঝতে পারিনি, সেটা টিচারের কাছ থেকে এক্সট্রাক্ট করতে হবে নলেজ, এছাড়া কোনো পথ নেই। এবং সেইভাবে সবাই মিলে যদি এখানে যারা স্টুডেন্টরা আছেন তারা যদি সেই চেষ্টা করে, আমরা চাই যে এই যে মেধা সম্পদ ত্রিপুরার, তাদের এই মেধা সম্পদ আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন বা লক্ষ্য, সেটা যাতে সেই টার্গেট ফুলফিল হয়, সেটা সবাই মিলে, এটা একা প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব হবে না, মুখ্যমন্ত্রী হিসাবে বা শিক্ষামন্ত্রী হিসাবে সম্ভব নয়। ইউ আর অল, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ দ্য অ্যাম্বাসেডর অফ দ্য আওয়ার গভর্নমেন্ট। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে যে আমার এটা কর্তব্য, এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে আমার নিজেকে আমার সেইভাবে আমাকে তৈরি হতে হবে দেশের জন্য, রাষ্ট্রপ্রধান, রাজ্য প্রধান, সেই চিন্তা ভাবনায় আমাদের কাজ করতে হবে। যখন এই যে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি যখন শুরু করলো, এতদিন ধরে এত বছর পরে একটা ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে এবং তার সুফলও আমরা পাচ্ছি। ত্রিপুরাতেও আমরা ন্যাশনাল এডুকেশন পলিসির যে কথাগুলো বলছে সেগুলো আমরা কলেজও ইউনিভার্সিটি লেভেলেও সেটা আমরা এখন ইমপ্লিমেন্ট করছি, স্কুলেও আমরা ইমপ্লিমেন্ট করছি। ডিজিটাল শিক্ষা এবং ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন এই বিষয়ে আমাদের মাননীয় মেয়র সাহেব অলরেডি বলেছেন, সেদিকে তো আমরা করছি। শুধু তাই নয়, আমরা 9টি যে অনগ্রসর ব্লক আছে সেখানে বালিকাদের শিক্ষার উন্নয়নের জন্য এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু, সেখানে তাদের যাতে এই ড্রপ আউটের সংখ্যাটা কমানো যায়, তার জন্য 15টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় আমরা কিন্তু এই ত্রিপুরাতে, এবং সেগুলো কিন্তু সুন্দরভাবে চলছে এবং পরিচালনা হচ্ছে। ক্লাস 6 থেকে 12 ক্লাস পর্যন্ত প্রায় 1890 জন, তারা যাতে প্রপারলি থাকতে পারে, আবাসিকের যে ব্যবস্থাপনা সেটা যেন হয়, তার জন্য সেই আবাসিক যে হোস্টেল, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের সরকারের তরফ থেকে করা হয়েছে। এবং অন্যান্য বছরের মতো এইবারও 2025-26 শিক্ষাবর্ষে প্রায় 1727টি বিদ্যালয়ে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, তাদেরকে যাতে আত্মরক্ষামূলক যে প্রশিক্ষণ সেটাও দেওয়া হচ্ছে। আরেকটা কি দেওয়া হচ্ছে, এডুলেশনস ট্রেনিং, সেটাও ক্লাস 9 থেকে 10 পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদেরকে এডুলেশনস ট্রেনিং দেওয়া হচ্ছে। সেখানে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন, বাল্যবিবাহের কুপ্রভাব আমরা সবাই জানি, আমরা ত্রিপুরা কিন্তু এটা ফেস করছি। 18 বছর নিচেই মহিলা মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, বিশেষ করে সাউথ ডিস্ট্রিক্ট, সিপাহীজলা, ঊনকোটি, এরকম কয়েকটা জেলার মধ্যে আমরা দেখছি। তো এই বিষয়ে যারা এখানে গার্জিয়ানরা আছেন, আমি বলবো তাদেরও বিরাট দায়িত্ব, এবং তার জন্য যে অ্যাওয়ারনেস দরকার, তার জন্য আমরাও পরিশ্রম করছি মানুষের কাছে নিয়ে যাওয়া। এরকমও দেখেছি এর বিরুদ্ধে ত্রিপুরারই একটা মেয়ে, এবং সে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের, সে নিজে এই কুপ্রথার বিরুদ্ধে সে মানে ফাইট করছে, এবং তাকে রাষ্ট্রপতি মহোদয়া উনি কিন্তু ওনাকে প্রাইজও দিয়েছেন। তো এই জিনিসগুলো আমাদের তরফ থেকে এখন করছে। শুধু তাই নয়, আপনারা নলছড়ে, যখন আমি এডুকেশন মিনিস্টার ছিলাম, হায়ার এডুকেশন মিনিস্টার, আমাকে সেখান থেকে বলছিল যে নলছড়ে খুব প্রয়োজন, বিভিন্ন কারণে, যেটা এখানে বলা যাবে না, যে একটা মহিলা কলেজ সেখানে দরকার। তো আমরা মহিলা কলেজ সেখানে আমরা খুলেছি, এবং এই শিক্ষাবর্ষ থেকে সেটা শুরু হচ্ছে। সেখানে যারা মহিলারা যারা কাজ করেন তাদের যাতে নিরাপদভাবে থাকতে পারে, তাদের জন্য এখানে ওয়ার্কিং উইমেন হোস্টেল 4টি অলরেডি কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, আরও প্রায় 114 কোটি টাকা ব্যয়ে 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল আরও তৈরি হচ্ছে, সেটারও অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে। এবং এইসব হোস্টেল শুধু না খালি বানিয়ে দিলাম তা নয়, সেখানে আধুনিক যে মডার্ন সুযোগ সুবিধা যাতে থাকে তার ব্যবস্থা আমরা করা হয়েছে। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে
অলরেডি কিন্তু চাকরি ক্ষেত্রে আমরা 33% মহিলাদের জন্য রিজার্ভেশন কিন্তু আমরা রেখেছি, আপনারা সবাই জানেন। তো সেই জায়গার মধ্যে আমরা শুধু কথাই নয়, কাজের মাধ্যমে যে করি সেটা আমাদের সরকার আসার পর সেটা ঘোষণা হয়েছে এবং সেটা আমরা কার্যকরীও করছি। 33% রিজার্ভেশন যত রকমের ত্রিপুরা সরকারের চাকরি ক্ষেত্রে সব জায়গায় 33% রিজার্ভেশন। মহিলাদের সুরক্ষার জন্য আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে এবং 8টা ডিস্ট্রিক্টের মধ্যে পশ্চিম ওয়েস্ট যে ডিস্ট্রিক্ট আছে সেখানে 2টো, মোট আমাদের 9টা পুরোপুরি মহিলা দ্বারা পরিচালিত আমরা পুলিশ থানা করেছি এবং সেখানে মহিলারা যাতে গিয়ে কথা বলতে পারে, মহিলাদের অফিসারদের সাথে কথা বলে, তো 9টি আমরা মহিলা থানা সেখানে শুরু করেছি। আমাদের জিবি হাসপাতালে আমরা ডোনার মিনিস্ট্রি থেকে বিরাট একটা ফান্ড পাই, সেখানে 100 আসনের একটা মাদার অ্যান্ড চাইল্ড একটা হসপিটাল, একটা ইউনিট আমরা সেখানে তৈরি করছি। বিভিন্ন জায়গায় রাস্তায় আমরা জানি যে যখন বেরোয় মেয়েরা এবং বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েরা বা মহিলারা তাদের পিঙ্ক টয়লেট দূর থেকে দেখলেই যেন বুঝে যে না এটা মহিলাদের জন্য, সেখানে যাতে যায় এবং তার জন্য মডেল, মানে এখন যেরকম আছে এরকম না। এখানে মিলিনজির সাথে আমি কথা বলেছি, উনি আমাকে মডেলও দেখিয়েছেন, অত্যন্ত সুন্দরভাবে সে পিঙ্ক টয়লেট হতে যাচ্ছে। এখানে বাল্য বিবাহ, যেটা আমি একটু আগে বললাম যে পণ প্রথা, তার জন্য আমরা একটা স্কিম করেছি, এটা যাতে বন্ধ করা যায়। অন্তর্দয় পরিবার যারা আছেন ইনিশিয়ালি আমরা সেটা ডিক্লেয়ারও দিয়েছি এবং সেই স্কিমের নাম দিয়েছি মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, এবং তাতে করে 50,000 টাকা করে আমরা তাদের বিবাহের জন্য আমরা সেটা দিয়েছি। আপনারা বিধানসভার মধ্যে আমি সেটা বলেছি এবং সেখানে পাশ হয়েছিল আমাদের। তো গত 2025-26 যে অর্থবছর সেখানে প্রায় 45 জন এই স্কিমের আওতায় অলরেডি তারা কিন্তু এই সহায়তা পেয়েছে। বিরোধীরা অনেক সময় বলেন যে কোথায় কি হয় না হয়, ওনারা এই কথাগুলো কিন্তু শুনবে না। নেগেটিভ কথা যত আছে সেইগুলো নিয়ে, আর কোনো রকমে ঘুম থেকে উঠে চিন্তা করে কোথাও লক্ষিন্দরের ছিদ্র পাওয়া যায় কিনা, আর এটা নিয়ে হইচই করে। এখন আমি শুনছি কি কি একটা বিষয় নিয়ে নাকি কি করছে, তো যাই হোক ওরা ওদের কাজ করবে। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা একটা করেছি আমরা, আপনারা সবাই জানেন, সেখানেও যারা অন্তর্দয় পরিবার আছে কন্যা সন্তান আমরা জানি যে তাদের সুরক্ষার জন্য সেখানে এই যে স্কিমটা আমরা করলাম, 50,000 টাকা যখনই আমরা এই অন্তর্দয় ফ্যামিলির যদি কোনো কন্যা সন্তান জন্ম হয় তার জন্য 50,000 ফিক্সড ডিপোজিট আমরা রাখছি, এবং যখন তার 18 বছর আগে তুলতে পারবে না, এই যে 50,000 টাকা আছে সেটা যখন 18 বছর হবে তার বিবাহের জন্যই হোক পড়াশোনার জন্যই হোক সুদ সমেত সেই টাকাটা তাকে দেওয়া হবে। এখন পর্যন্ত প্রায় 105 জন কন্যা শিশু এই যে স্কিম করেছি সেই আওতায় তাদের ফিক্সড ডিপোজিট করা হয়েছে। সরকারি যে আমাদের মার্কেট স্টল হয় সেখানেও আমরা 50%, অনেকে আছে যে কারণ পুরুষরাই সামনের দিকে আসে, তো সেখানে 50% যাতে মহিলাদের জন্য সংরক্ষণ থাকে সেই স্টলগুলো মহিলাদের জন্য আমরা দিচ্ছি। অনেক সময় দেখা যায় জমি আমরা খরিদ করি, আমরা কিনি, সেখানে জমি কিনতে গেলে সাধারণত আমি কিনতে যাচ্ছি তো আমার নামে, কিন্তু 1% স্ট্যাম্প ডিউটি যদি কম পাওয়া যায় তা আমার মিসেসের নামে বা মেয়ের নামে সেটা আমরা করছি। অর্থাৎ মহিলাদের সেই সুযোগটা কিন্তু চলে এসছে। আজকে এখানে যারাই উপস্থিত আছেন আমি তাদেরকে বলবো যে আমরা চাই ত্রিপুরাতে একটা সুন্দর পরিবেশ হোক এবং আমরা সবাই একসাথে মিলে, আমরা সবাই হাতে হাত মিলিয়ে একটা নতুন ত্রিপুরা আমরা আগামী দিন করব, নতুন ভারত তৈরি করার নির্মাণ আমরা করব। আজকে স্কুলের পরিবেশ আরও সুন্দরভাবে কিভাবে করা যায় তার একটা কম্পিটিশন থাকা উচিত। অন্যান্য স্কুলগুলো আমি দেখেছি যে তাদের সরকারি স্কুল হলেই মাথার মধ্যে একটা থাকে যে এটা এইভাবেই সরকারি স্কুল চলবে, এরকম না। এখন আগে হাসপাতালেও আমরা যখন যেতাম, হসপিটালে আমরা নিজেরা আমরা চাকরি করেছি, হসপিটাল মানে সেখানে একটা ভাঙা চেয়ার থাকবে আর সামনে একটা টেবিল থাকবে, পর্দা কেটে সিস্টার কেটে সেই পর্দাটা বানিয়ে মানে টেবিলের মধ্যে রাখবে, এই তো ছিল। আর এখন যখন কর্পোরেট স্টাইলের সব হচ্ছে,
মানুষ চায় মডার্ন ওয়েতে থাকার জন্য। তো সরকারি স্কুলগুলোর মধ্যেও মডার্নাইজেশন আমরা করছি, কিন্তু তার দেখভাল যেন প্রপারলি হয় কম্পিটিশনের মাধ্যমে। অ্যাটলিস্ট পয়সা কিন্তু আমরা কর্পোরেট স্টাইলের যে স্কুল কলেজগুলো আছে তার থেকে বেশি খরচ করি। সব কিছুতে আপডেট লাগে, স্মার্ট থাকতে হবে, স্মার্ট ক্লাস তৈরি করছি, টিঙ্কারিং ল্যাব তৈরি করছি, সব কিছু করছি। তাহলে কেন না স্কুলের মানে একজন ডাক্তার যখন কোনো পেশেন্ট দরজার ভিতর দিয়ে ঢুকে তখন তার গেট দেখে, মানে তার সেখান থেকে তার ডায়াগনোসিস স্টার্ট হয়। তো স্কুলের প্রবেশ থেকে আরম্ভ করে স্কুলের প্রতিটা জায়গায় যেন, যেহেতু কম্পিটিশনের যুগ এখন, সেটা কর্পোরেট স্টাইলেই যেন সেটা হয়। আমি এখানে সেক্রেটারি মহোদয় আছেন, ওনাকে আমি বলবো প্রতিটা সরকারি স্কুল এইরকমই হোক, এবং তাদের এভরিথিং, তাদের চলন বলন, তাদের কথাবার্তা, এভরিথিং। আর শিশু বিহার স্কুলের তো নাম আছেই, তো সেখান থেকে যেন বিচ্যুতি না ঘটে, সেটাকে আরও কীভাবে প্রপারলি আরও করা যায় সুন্দরভাবে, সেই আশা আমি করছি। এবং যারা আজকে এখানে বাইসাইকেল পাচ্ছে তাদেরকে আমি অভিনন্দন, এবং আমি আশা করি ওদের যে মা বাবার যে আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। এতক্ষণ আমরা শুনলাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা উদ্বোধক রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের মূল্যবান বক্তব্য। আমরা ঋদ্ধ হলাম। আপনাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের যে অনুষ্ঠান ছাত্রীদেরকে উৎসাহ প্রদান